হ্যালো ফ্রেন্ডস, জিও ক্র্যাক এসএলএসটি সিরিজের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। এই যে সেকেন্ড এসএলএসটি নোটিফিকেশন 2025 যে বেরিয়েছে, সেই নোটিফিকেশন পাওয়ার পরে কয়েকটি প্রশ্ন যে আমাদের মনে চলে এসেছে। যে প্রথম প্রশ্ন, যেটা গ্রুপ সি গ্রুপ ডি যাদের, তাদের প্রশ্ন যে গ্রুপ সি গ্রুপ ডির নোটিফিকেশন কই, মানে ব্যাপারে লেখা নেই কেন। তো তাদেরকে বলে রাখি, গ্রুপ সি গ্রুপ ডির নোটিফিকেশন শীঘ্রই আসতে চলেছে। আমরা খুব শীঘ্রই দেখতে পাবো এসএসসির ওয়েবসাইটে। তো বাদ বাকি যে প্রশ্নগুলো আমাদের মনে এসছে, যে সিলেবাস কি চেঞ্জ হবে কি না, বা নেগেটিভ মার্কিং থাকছে কি থাকছে না, অ্যাপিয়ারিং ক্যান্ডিডেট অর্থাৎ যাদের এখনো বিএড ফোর্থ সেমিস্টার বা গ্র্যাজুয়েশন মাস্টার ডিগ্রির লাস্ট সেম চলছে, তারা বসতে পারবে কিনা। হ্যাঁ, একজন কি একটা পরীক্ষা দিতে পারবে, না 11-12 না 9-10-11-12 দুটোই দিতে পারবে, সেই বিষয়ে প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছে। পিটি থাকছে কিনা, বা একাডেমিক কি শুধুমাত্র সাবজেক্টের আহ, নম্বর, নাকি সব মিলিয়ে পাস অনার্স সব মিলিয়ে যোগ হবে, সেই বিষয়গুলো আমরা আমাদের যে অ্যাডভার্টাইজমেন্ট এবং নোটিফিকেশনের গ্যাজেটই সেখান থেকে খোঁজার চেষ্টা করব। তো আর বেশি দেরি না করে চলুন আমরা সরাসরি চলে যাই। আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন, ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো আমরা দেখে নিই, প্রথমে যে টেন্টেটিভ আমাদের শিডিউল রয়েছে, মানডে 16ই জুন 2025 ফর্ম ফিল আপ শুরু হচ্ছে এবং 14ই জুলাই 2025 বিকেল 5টায় ফর্ম ফিল আপ শেষ হচ্ছে। এখানে একটু একটা বিষয় বলে রাখি, যে শেষের দিকে ফর্ম ফিল আপের জন্য সাইট হ্যাং করে বা সাইট জাম হয়ে যায়, সে কারণে প্রথমের দিকেই কিন্তু ফর্ম ফিল আপ করে নিতে হবে, প্রথম 2 সপ্তাহের মধ্যে। ঠিক আছে, 2 সপ্তাহের মধ্যে ফর্ম ফিল আপ করলে খুব সাইট খুব ভালো থাকে। তারপরে যে লাস্ট পেমেন্ট করার যে সময়টা, সেটা 14 তারিখে রাত্রি 12টা পর্যন্ত খোলা থাকছে পেমেন্ট উইন্ডো। পরীক্ষার সম্ভাব্য তারিখ ফার্স্ট উইক অফ সেপ্টেম্বর। তার মানে হাতে কিন্তু আর 3 মাস। ঠিক আছে, এই 3 মাসের মধ্যে কিন্তু যাবতীয় প্রিপারেশন সেরে ফেলতে হবে। হ্যাঁ, তারপরে যে পাবলিকেশন রেজাল্ট ফোর্থ উইক অফ অক্টোবর, অক্টোবরের শেষের দিকে আমরা রেজাল্ট হাতে পেতে পারি। ইন্টারভিউ এ ডাক হবে ইন্টারভিউ হবে ফার্স্ট উইক থেকে থার্ড উইক অফ নভেম্বর মাসে, এবং ফাইনাল প্যানেল অর্থাৎ শুভ দিন, যেটা আহ, আপনার চাকরি নিশ্চিত করার দিন, 24শে নভেম্বর 2025। এবং তারপর থেকে রিকমেন্ডেশন বা কাউন্সিলিং যেটা শুরু হয় 29শে নভেম্বর। এটা কিন্তু একটা ডেট লাইন, যেটা মনে রাখতে হবে আমাদের সকলকে। আচ্ছা, এরপরে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট যে পয়েন্টগুলো, সেগুলো আমরা হাইলাইট করেছি, একটু দেখে নিই। যে কোয়ালিফিকেশন যেটা আপনি অবটেন করবেন, সেটা কিন্তু 1 or before the last date of receiving online application। অর্থাৎ এখানে লাস্ট ডেট কি ছিল, 14ই জুলাই। ঠিক আছে, এই 14ই জুলাইয়ের মধ্যে সমস্ত একাডেমিক কোয়ালিফিকেশন যেন আপনার কমপ্লিট থাকে, তবেই কিন্তু আপনি সেটা শো করতে পারবেন বা কার্যকরী হবে। এক্ষেত্রে যারা রিজার্ভ ক্যাটাগরি, তাদের ক্ষেত্রেও কিন্তু যে সার্টিফিকেট, রিজার্ভেশন সার্টিফিকেট, মানে এসসি এসটি ওবিসি সার্টিফিকেট, হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট, এগুলোও কিন্তু 14ই জুলাইয়ের মধ্যেই আপনাদেরকে কালেক্ট করতে হবে। ইস্যু ডেট যদি 14ই জুলাইয়ের পরে হয়, তাহলে সেটা কিন্তু কার্যকরী হবে না। অর্থাৎ এই পয়েন্ট থেকে আমরা একটা সিদ্ধান্তে আসতে পারি, যে যারা অ্যাপিয়ারিং ক্যান্ডিডেট হিসেবে বসবো বলছিলে, ঠিক আছে, তাদের কিন্তু বসার সুযোগ আর থাকছে না। অর্থাৎ যাদের শুধুমাত্র কমপ্লিট থাকছে, তারাই কিন্তু বসতে পাবে। এখানে আরেকটা পয়েন্ট, যারা আদার স্টেট থেকে বসবে, তারা কিন্তু কোনো রিজার্ভ ক্যাটাগরির সুযোগ পাবে না। হ্যাঁ, তারা জেনারেল ক্যাটাগরি থেকেই বসতে হবে। যারা হোক এসসি এসটি ওবিসি, নিজের স্টেটে যে যা খুশি হতে পারে, কিন্তু ওয়েস্ট বেঙ্গলের সবাই জেনারেল। ঠিক আছে, তারপরে যে এসেনশিয়াল কোয়ালিফিকেশন যেটা প্রয়োজন, প্রফেশনাল অথবা এমনি একাডেমিক, সেটা হচ্ছে 9-10-এর জন্য গ্র্যাজুয়েট অথবা পোস্ট গ্র্যাজুয়েট। হ্যাঁ, যেটাতে নম্বর বেশি আছে সেটা কিন্তু কার্যকরী হবে। হ্যাঁ, হয়তো কারো গ্র্যাজুয়েশনে 48%, 50% হয়নি, জেনারেল কাস্টের,
সে তাহলে কি বসতে পারবে না? না, সে যদি পোস্ট গ্রাজুয়েশন করে থাকে, সেখানে যদি 55 থাকে, তাহলে সেইটা কিন্তু কার্যকরী হয়ে যাবে এখানে, হ্যাঁ। এবং সেই সঙ্গে ব্যাচেলর অফ এডুকেশন বা বিএড কিন্তু মাস্ট সকলের জন্য, 9-10 এবার 11-12 সকলের জন্য। এখানে এজ লিমিট কি আছে? 21 থেকে 40, এর মধ্যে কিন্তু বয়স হতে হবে। বয়সটা ক্যালকুলেশন হবে 1-1-2025 থেকে, ঠিক আছে, 1-1-2025 থেকে। আচ্ছা, বয়সের রিল্যাক্সেশন পাবে যারা এসসি এবং এসটি তারা 5 বছর, ওবিসিরা পাবে 3 বছর, এবং যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ বা পিএইচ তারা পাবে 8 বছর। এখানে যারা একটা জিনিস বলে রাখি যে সুপ্রিম কোর্টের নির্দেশে যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা চাকরি হারা তাদের কিন্তু বয়সের রিল্যাক্সেশনে থাকছে, কোনো আপার লিমিট থাকছে না, অর্থাৎ তাদের যাই বয়স হোক না কেন তারা কিন্তু বসতে পারবে, ঠিক আছে। এখানে রিল্যাক্সেশন বলতে একাডেমিক কোয়ালিফিকেশন, এডুকেশন কোয়ালিফিকেশনে 5% রিল্যাক্সেশন থাকছে সে সমস্ত ক্যান্ডিডেট যারা রিজার্ভ ক্যাটাগরির মধ্যে পড়ছে, অর্থাৎ এসসি এসটি ওবিসি, হ্যাঁ, বা পিএইচ, এই সমস্ত ক্যান্ডিডেটরা। এজ লিমিটের কথা বলেই দিলাম, 1 জানুয়ারি 2025 থেকে। আচ্ছা, এরপরে যে 11-12 এর একই কোয়ালিফিকেশন, শুধুমাত্র এসেনশিয়াল কোয়ালিফিকেশনে পোস্ট গ্রাজুয়েট উইথ 50% মার্কস, এটা কিন্তু মাস্ট। বাদ বাকি একই বিএড লাগবে, বয়স একই, বা এই সমস্ত বিষয়গুলো আমরা বলছি না, ভিডিও লম্বা হয়ে যাবে। তারপরে দেখুন এই নম্বর প্রশ্নের খুব ভালো একটা ভাইটাল পয়েন্ট, দেয়ার উইল বি ওয়ান কারেক্ট অপশন ক্যারিং 1 মার্ক আউট অফ 4 অপশন প্রোভাইডেড ফর ইচ কোশ্চেন, অর্থাৎ প্রত্যেকটি প্রশ্নের জন্য 4টে অপশন থাকছে, এ বি সি ডি, এর মধ্যে কোনো একটা ঠিক হতে পারে, তার জন্য কিন্তু 1 মার্ক থাকবে। এখানে কিন্তু প্রশ্ন ভুল হলে বা উত্তর ভুল হলে নম্বর কাটা যাবে এমন কিন্তু কোথাও লেখা নেই, অর্থাৎ এখান থেকে বোঝা যাচ্ছে যে দেয়ার উইল বি নো নেগেটিভ মার্ক, ঠিক আছে, নো নেগেটিভ মার্কিং। আমরা যদি প্রিভিয়াস এসএলএসটি বা ফার্স্ট এসএলএসটি 2016 দেখি, সেখানেও কিন্তু কোনো নেগেটিভ মার্কিং ছিল না, ফলে এখানেও এবারও কিন্তু নেগেটিভ মার্কিং থাকছে না। একটা হচ্ছে সুযোগ যে যটা প্রশ্ন থাকবে সবগুলোই আমাদেরকে উত্তর করে আসতে হবে। তারপরে আরেকটা বিষয় বলে রাখি যে এখানে কোশ্চেন পেপার উইল বি সেট ইন ইংলিশ অ্যান্ড বেঙ্গলি, অর্থাৎ দুটো ভাষায় কিন্তু প্রশ্নপত্র ছাপা হবে, শুধুমাত্র ল্যাঙ্গুয়েজ পেপারগুলো একটাই থাকবে, যেমন বাংলা, ইংরেজি, সংস্কৃত, এগুলো বাংলাতে হলে বাংলাই থাকবে, ইংলিশ হলে ইংলিশেই থাকবে, সংস্কৃত হলে সংস্কৃতেই থাকবে। এগুলো বাদ বাকি যে প্রশ্নগুলো জিওগ্রাফি, হিস্ট্রি, ম্যাথ, সমস্তগুলো দুটো ভাষায় কিন্তু দেওয়া থাকবে, ঠিক আছে। আর ক্যান্ডিডেট উইল বি অ্যালাউড অ্যাপ্লাই আন্ডার এনি ওয়ান মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, অর্থাৎ যে কোনো মিডিয়ামের মধ্যে, অর্থাৎ বেঙ্গলি মিডিয়াম, ইংলিশ মিডিয়াম, হিন্দি মিডিয়াম, উর্দু মিডিয়াম, যে কোনো মিডিয়ামের মধ্যে যে কোনো একটাতে কিন্তু ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে একসঙ্গে, ঠিক আছে। এটা কিন্তু 11-12 বা 9-10 দুটো আলাদা বিষয়কে বোঝাচ্ছে না, এটাকে মিডিয়ামের মধ্যে পড়ছে, ঠিক আছে। এরপর আমরা দেখে নিই যে ফিজ কত লাগবে। 9-10 এবং 11-12 সেম ফিজ, জেনারেল এবং ওবিসির জন্য 500 টাকা করে, এবং এসসি এসটি এবং পিএইচ এর জন্য ছাড় 300 টাকা, মোট 200 টাকা কিন্তু লাগছে। এটাই ছিল আমাদের নোটিফিকেশনের যে বিশেষ বিশেষ বিষয়, আহ, সমস্তগুলো আমাদের জানার প্রয়োজন নেই। তারপর দেখো, ইনকমপ্লিট অর রং অ্যাপ্লিকেশন আর লায়াবল টু বি রিজেক্টেড, অর্থাৎ যদি ভুল ভাবে অ্যাপ্লিকেশন ফিল আপ করা হয় ফর্ম, তাহলে কিন্তু রিজেক্ট হয়ে যাবে, এখানে কোনো রকম রেকটিফিকেশনের সুযোগ নেই, ফলে খুব সতর্কতা ভাবে ফর্মটা ফিল আপটি করতে হবে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে মেল ক্যান্ডিডেট শ্যাল নট বি এলিজিবল টু অ্যাপয়েন্ট ইন দ্য গার্লস স্কুল, গার্লস স্কুল যদি হয় তাহলে সেটা সম্পূর্ণভাবে মহিলা অ্যাপ্লিক্যান্টদের জন্য রিজার্ভ থাকবে। আচ্ছা, সমস্ত কাজকর্ম যেগুলো আমাদেরকে ফর্ম ফিল আপ থেকে শুরু করে অ্যাডমিট ডাউনলোড, মেরিট লিস্ট সবই অনলাইন বেসিসে হবে, এখানে অফলাইনের কোনো কাজ নেই, বা ব্যাংকের চালান বালান এসব কাটার ব্যাপার নেই, বা যদি থাকে সেগুলো আমরা পরবর্তীতে বলে দেবো। এবার হচ্ছে www.westbengalssc.com, এই ওয়েবসাইটের মধ্যে যাবতীয় কাজকর্ম কিন্তু হবে, ঠিক আছে। এরপর
অবশ্যই ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, তবেই অ্যাপ্লাই করতে পারা যাবে। এবার আমরা রুলস বুকে চলে যাই, কিছু বিশেষ বিশেষ রুলস আমরা দেখে নেব। প্রথমে আমরা দেখে নিই এখানে ইন্টারভিউ লিস্ট, এটা পরেও রয়েছে, এখানে ডিফাইন করা আছে। ইন্টারভিউয়ে ডাক পাওয়া যাবে শুধুমাত্র অন দ্য মেরিট বেসিস। আচ্ছা, মেরিটের বিষয়গুলো কি? মেরিটটা হচ্ছে মানে ক্যালকুলেশন হবে রিটেন টেস্টের সঙ্গে একাডেমিক স্কোর যোগ করে। হ্যাঁ, অর্থাৎ আমাদের এখানে যত মার্কের পরীক্ষা হবে তার সঙ্গে একাডেমিক স্কোর যোগ করে আমাদের ইন্টারভিউ লিস্টটা, মানে ইন্টারভিউ ডাকের যে লিস্ট সেটা প্রকাশ করা হবে। এখানে এটা হচ্ছে যখন এখন যে ভ্যাকান্সি বেরিয়েছে সেটা ইন্ডিকেটিভ ভ্যাকান্সি এবং এটা চেঞ্জ হতে পারে, এবং ইন্টারভিউ এর সময়তে ফাইনাল ভ্যাকান্সিটা বেরোবে, এটাই বলা আছে এখানে। আরেকটা বিষয় হচ্ছে ইন্টারভিউ যখন ডাকা হবে তখন কোন রেশিওতে ডাকা হবে? 1:1.6, অর্থাৎ এখানে 1.6:1, অর্থাৎ একটা ভ্যাকান্সি রেসপেক্টে 1.6টা, অর্থাৎ যদি আমাদের 100টা ভ্যাকান্সি থাকে ডাকা হবে 160 জনকে ডেকে ইন্টারভিউ নেওয়া হবে। এটা কিন্তু গত এসএলএসটি তে 140 ছিল, ঠিক আছে। এবার কিন্তু এটা ভালো সুযোগ। তারপরে এই 1.6:1 রেশিওতেই ফাইনাল ভ্যাকান্সি প্রকাশ হবে এবং তার বেসিসে কাট অফ মার্কস কিন্তু নির্ধারিত করা হবে। কাট অফ মার্কসের উপরে যারা থাকবে তারা কোয়ালিফাইড, ইন্টারভিউ ডাক পাবে। কাট অফ মার্কের নিচে যারা থাকবে তারা কিন্তু ডাক পাবে না। এরকম এরপরে বিস্তারিত সব নিয়ম কানুন জানা আছে, লেখা আছে, যেগুলো প্যানেল, ওয়েটিং লিস্ট বা বিষয়বস্তু এগুলো আমাদের না জানলেও চলবে। আচ্ছা, ওএমআর শিট যেহেতু এখন কেস কেস কোর্ট কাছারি হচ্ছে, সে কারণে 2 বছর থাকবে হার্ড কপি এবং 10 বছর থাকবে স্ক্যান কপি, এটাও কিন্তু বলে দেওয়া হয়েছে। এখানে এই যে এডুকেশনাল কোয়ালিফিকেশন একটু আগেই আমরা আলোচনা করলাম, এখানে একটা জিনিস বলে দিই, যদি কোনো ক্যান্ডিডেট অনার্স না থাকে, অর্থাৎ পাস পাস গ্রাজুয়েট যদি কেউ হয়ে থাকেন, তাহলে তিনি পাস গ্রাজুয়েটের সাবজেক্টের মধ্যে যে কোনো সাবজেক্টে অ্যাপ্লাই করতে পারেন, কিন্তু সেই সাবজেক্টে অবশ্যই 300 মার্কের মানে গ্রাজুয়েশনে 300 মার্কের পড়তে হবে তাকে, ঠিক আছে। তবেই কিন্তু নম্বর তিনি সেই সাবজেক্টে অ্যাপ্লাই করতে পারবেন। আর তিনি যদি পোস্ট গ্রাজুয়েশন করে থাকেন তাহলে অবশ্যই তিনি নির্দিষ্ট সাবজেক্টেই পোস্ট গ্রাজুয়েশন করবেন, ফলে সেখানে কোনো অসুবিধা নেই। আচ্ছা, এখানে একটা হচ্ছে 11-12 এও সেম নিয়ম, এখানে শুধুমাত্র পোস্ট গ্রাজুয়েশনটা মাস্ট, বাদ বাকি নিয়মগুলো আমরা বারবার বলছি না, সময় নষ্ট। এখানে এখানে কিন্তু এই আপার প্রাইমারি বিষয়ে লেখা আছে। আপার প্রাইমারি আমরা একটু বলে দিই যে আপার প্রাইমারিরও এখানে একটা ধাঁচ আমরা পেয়ে গেছি, যেটা 2026 সালের মার্চের মধ্যে কমপ্লিট করার কথা বলা হয়েছে কোর্ট থেকে। সে আপার প্রাইমারি পরীক্ষারও নোটিফিকেশন ইতিমধ্যেই আসবে, রুলসটা প্রকাশিত হয়ে গেছে গেজেটিতে, ঠিক আছে। এনসিটির নিয়ম অনুযায়ী আপার প্রাইমারি লেভেলের ক্লাসগুলো পড়ানোর জন্য আপার প্রাইমারি টেট অনুষ্ঠিত হবে এই আমাদের আর কিছুদিন পর। আচ্ছা, এখানে একটা জিনিস বলে দিই যে ইন্টারভিউ এর জন্য ডাকার লিস্ট অথবা ফাইনাল প্যানেল লিস্ট, ঠিক আছে, এই ফাইনাল প্যানেল লিস্ট কিন্তু 100 নম্বরের উপর ভিত্তি করে ক্যালকুলেশন করা হবে। এই 100 নম্বরের মধ্যে 60 নম্বর থাকছে রিটেন এক্সামিনেশন, যেটা ওএমআর বেসড, যেটা 60টি প্রশ্ন থাকছে। 2016 এসএলএসটি তে কিন্তু এটা 55 নম্বরের ছিল, এটা এখন 60 হয়েছে। এডুকেশনাল কোয়ালিফিকেশন 10 মার্কের, এটা কিন্তু একটা বিরাট চেঞ্জ, যেটা 2016 এসএলএসটি তে ছিল 35 মার্কসের, অর্থাৎ সেখানে পুরো হিস্ট্রি, জিওগ্রাফি সব দেখা হতো, মানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েশন, পোস্ট গ্রাজুয়েশন, যার প্রয়োজন, বিএড, সবকিছু ধরে 35 নম্বরের একটা একাডেমিক কোয়ালিফিকেশনের মার্কস ছিল, সেটাকে কমিয়ে শুধুমাত্র গ্রাজুয়েশনের জন্য করা হয়েছে 10 মার্কের। আচ্ছা, এটা শুধুমাত্র গ্রাজুয়েশন অথবা পোস্ট গ্রাজুয়েশনের জন্য প্রযোজ্য, কিন্তু এখানে আরেকটা জিনিস দেখুন, ইন দ্য সাবজেক্ট ফর হুইচ অ্যাপ্লাইড, অর্থাৎ যে সাবজেক্টে আপনি অ্যাপ্লাই করছেন ঠিক সেই সাবজেক্টেই আপনাকে কিন্তু মার্কসটা দেখাতে হবে, ঠিক আছে। সেই সাবজেক্টের মার্কসটাই কিন্তু এখানে বিবেচ্য বিষয়।
এখানে কিন্তু টোটাল অ্যাগ্রিগেটের কথা কিন্তু বলা নেই। আর এখানে গ্র্যাজুয়েশন আর পোস্ট গ্র্যাজুয়েশন হুইচ এভার ইজ হায়ার, যেটা আপনি বেশি পাবেন সেটাই কিন্তু আপনি দেখাতে পারেন, সেটাই কিন্তু অ্যাকর্ডিং টু আপনার ক্যালকুলেশনটা হবে মেরিট স্কোরের। এখানে 60%-এর উপরে পেলে 10 মার্ক, 60 থেকে 50-এর মধ্যে কারো থাকলে 8 মার্ক, 50-এর কম পেলে 6 মার্ক। ঠিক আছে, এটা হচ্ছে একাডেমিক কোয়ালিফিকেশন। এখানে কিন্তু রাউন্ডিং অফের কোনো সুযোগ নেই, অর্থাৎ কেউ যদি 59.95 পায় সেটা কিন্তু 60 হিসাবে ধরা হবে না, সেটা কিন্তু এই 50 থেকে 60-এর মধ্যেই পড়বে। ঠিক আছে, 60 ক্রস করলে তবেই কিন্তু 60-এর 10 মার্ক পাওয়া যাবে, এক্ষেত্রে থাকবে 8 মার্ক। এরপর দেখুন প্রিয় টিচিং এক্সপিরিয়েন্স, যারা বর্তমানে টিচার হিসাবে নিযুক্ত রয়েছেন তাদের জন্য এই 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 ফ্যাসিলিটিটা, এরা ফ্রেশারদের জন্য নয়। এটা প্রত্যেক বছরে 2 মার্ক করে মোট ম্যাক্সিমাম 10 মার্ক কিন্তু এনাদেরকে দেওয়া হবে। ঠিক আছে, তবে এই সুযোগটা বর্তমানে সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা পাবেন কিনা সেটা নিয়ে একটা সংশয় রয়েছে। কারণ হচ্ছে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে শুধুমাত্র এজ রিল্যাক্সেশন ছাড়া আর কোনো বেনিফিট, কিন্তু স্পেশাল বেনিফিট দেওয়া যাবে না। তবে এটা নিয়ে সংশয় রয়েছে, কারা পাবেন কারা পাবেন না সেটা আমাদের বিবেচ্য বিষয় নয়, যেটা নিয়ম হবে সেইভাবেই আমরা কাজ করব। তারপরে দেখুন এই 80 মার্কের উপর যে ইন্টারভিউ প্যানেল তৈরি হলো, ইন্টারভিউ যাওয়ার পরে ইন্টারভিউয়ে আবার ওরাল বা ভাইভা যেটা, সেটাতে 10 মার্ক, এবং সঙ্গে লেকচার অর্থাৎ ডেমো ক্লাসের জন্য 10 মার্ক। এটাও কিন্তু চেঞ্জ হয়েছে, আগের বছরে কিন্তু টোটাল মিলে 10 ছিল, এবার কিন্তু টোটাল মিলে 20 হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তারপরে 11-12 এর জন্য কিন্তু একই বিষয়, সমস্ত বিষয়টা এক, শুধুমাত্র পোস্ট গ্রাজুয়েশনটা মাস্ট, বাকি বাকি বিষয়গুলো সবই এক। সেই জন্য আমরা বারবার বলছি না। এবার দেখি আপার প্রাইমারি বিষয়টা কি, একটু বুঝিনি। এখানেও কিন্তু 100 মার্কের উপরে প্যানেল তৈরি হবে। এখানে 10 মার্ক দেওয়া হয়েছে শুধুমাত্র গ্র্যাজুয়েশনের বেসিসে। এখানেও কিন্তু মাধ্যমিক থেকে যে নম্বরগুলো ছিল একাডেমিক স্কোরে, সেগুলো সব বাদ দিয়ে দেওয়া হয়েছে। এখানেও ঠিকই 60% উপরে পেলে 10, 60 থেকে 50-এর মধ্যে থাকলে 8, 50-এর কম পেলে 6। এখানেও কিন্তু একই নিয়ম। আচ্ছা, 2 নম্বর নিয়ম টেট ওয়েটেজ, এটা কিন্তু আপার প্রাইমারির জন্য স্পেশালি। টেট ওয়েটেজ 40 মার্ক, অর্থাৎ 150 নম্বরের টেট। এখানে কিন্তু 40 নম্বরের টেট নয়, এটা কিন্তু আপনারা ভুল ভাববেন না। এনসিটি এর নিয়ম অনুযায়ী 150 নম্বরের টেট হবে। এই 150 নম্বর ইকুইভ্যালেন্ট টু 40 করে যে রেশিওতে আপনি যেরকম নম্বর পাবেন সেরকম ভাবে ওয়েটেজ দেওয়া হবে। তারপরে টেটের পরে টেটে যারা কোয়ালিফাই করবে, অর্থাৎ যারা 60% নম্বর পাবে এবং রিজার্ভ ক্যাটাগরির জন্য 55%, তারা কিন্তু এই আরেকটা রিটেন এক্সামে বসতে পাবে। ওএমআর বেস, যেটা 25টা প্রশ্ন থাকবে, 25 মার্কসের জন্য 25টা কোশ্চেন থাকবে। এরপরে থাকবে ওরাল বা ভাইভা, সেটা 15 মার্কের, এবং লেকচারের জন্য 5 মার্কের। মোট হয়ে যাচ্ছে 95 মার্কস, এবং তার সঙ্গে প্রিয় টিচিং এক্সপিরিয়েন্স যে 5 মার্কস, এর সঙ্গে +5 যুক্ত হয়ে কিন্তু 100 হয়ে যাচ্ছে। এই টিচিং এক্সপিরিয়েন্সে কিন্তু 1 মার্ক করে প্রতি বছরে পাওয়া যাবে। এটা কারা পাবেন? এটা শুধুমাত্র গভর্নমেন্ট এবং গভর্নমেন্ট স্পন্সর্ড স্কুল, আগের ক্ষেত্রেও তাই, যে টিচিং এক্সপিরিয়েন্সের নম্বর গভর্নমেন্ট এবং গভর্নমেন্ট স্পন্সর্ড স্কুলে যারা পার্মানেন্ট বা কন্ট্রাকচুয়াল বেসিসে জব করেন, অর্থাৎ যাদের স্যালারিটা সরকারের পক্ষ থেকে হয়, তারাই কিন্তু এই বেনিফিটটা পাবে। কোনো স্কুলে যদি নিজস্ব স্কুল কর্তৃপক্ষ নিজস্ব কাউকে ব্যক্তিগত ফান্ড থেকে টাকা দিয়ে রাখেন, সে কিন্তু এই সুযোগটা পাবেন না। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। তো এই ছিল নোটিফিকেশনের ইম্পর্টেন্ট বিষয়গুলো। এবার আমরা ভ্যাকান্সিতে চলে যাই। ভ্যাকান্সি কিন্তু অনেক, মোট ভ্যাকান্সি 23,212, এটা 9-10 এর জন্য। ঠিক আছে, 9-10 এর জন্য এটা ভ্যাকান্সি, এবং 11-12 এর ভ্যাকান্সি যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাবো 12,514, মোট মানে 35,500 প্লাস। ঠিক আছে, এটা 44,000 হওয়ার কথা ছিল, এটা আমরা স্বভাবতই দেখতে পাচ্ছি যে গ্রুপ সি বা গ্রুপ ডি নেই,
ঠিক আছে, গ্রুপ সি গ্রুপ ডি নেই, সেজন্য এই ভ্যাকান্সিটা কম। কিন্তু এটাও কিন্তু হিউজ ভ্যাকান্সি একসঙ্গে এত কিন্তু ভ্যাকান্সি কিন্তু কোনো বছর নিয়োগ হয় না। এবার দুইবারের ভ্যাকান্সি একসঙ্গে যুক্ত হয়েছে, সেই কারণে এত বড় ভ্যাকান্সি দেখাচ্ছে। আমরা যেহেতু জিওগ্রাফি রিলেটেড বিষয়ে আলোচনা করে থাকি, সেই কারণে আমরা জিওগ্রাফির ভ্যাকান্সিটা দেখে নিই। এটা হচ্ছে বেঙ্গলি মিডিয়াম, ঠিক আছে, বেঙ্গলি মিডিয়ামের মেল ফিমেল ক্যাটাগরি এবং পাশে আছে ফিমেল ক্যাটাগরি। মোট মিলিয়ে ভ্যাকান্সি রয়েছে প্রায় 1491। মানে এটা কিন্তু একটা বড় নাম্বার, ঠিক আছে, কম নাম্বার নয়। আর সব মিলিয়ে যদি আমরা দেখি 1800+। এইটা কিন্তু 2001 SLST তে 690 ছিল, ঠিক আছে। মানে টোটাল ক্যাটাগরি ওয়াইজ ল্যাঙ্গুয়েজ মিডিয়াম ওয়াইজ কিন্তু 690 ছিল, সেখানে হয়ে দাঁড়িয়েছে 3 গুণ 1800+। অর্থাৎ একটা বিরাট সুযোগ। এই সুযোগকে হাতছাড়া করা ঠিক হবে না। একদম গভীরভাবে আদা গুড় খেয়ে প্রিপারেশন শুরু করতে হবে, যাতে নিজের সিটটা কিন্তু কনফার্ম হয়। আর 11-12-এ যদি আমরা দেখি জিওগ্রাফি সিট, জিওগ্রাফি ভ্যাকান্সি, সেটাও কিন্তু কম নয়। 370 মেল ফিমেল ক্যাটাগরি এবং 62 ফিমেল ক্যাটাগরি। এখানে একটা কথা বলাই বাহুল্য যে ফিমেল ক্যাটাগরির জন্য কিন্তু 440 প্লাস 62 মানে 502, ঠিক আছে। এটা একটা হিউজ নাম্বার। ফিমেল ক্যাটাগরির জন্য একটা সুবর্ণ সুযোগ কিন্তু এই বছর দেখা যাচ্ছে। এই 502 সিটে শুধুমাত্র মহিলারা কম্পিট করবেন, এখানে কোনো মেল ক্যান্ডিডেট কিন্তু এখানে আসতে পারবে না, কারণ এই 502টা গার্লস স্কুলের জন্য। তাই ফিমেল ক্যান্ডিডেটের জন্য একটা বিরাট সুযোগ, এই সুযোগকে হাতছাড়া করা যাবে না। হ্যাঁ, তো এই এমনিও দেখতে গেলে প্রত্যেক বছরের তুলনায় এবছরের ভ্যাকান্সি অনেক সংখ্যা। যদিও আগের বছরের চাকরি হারিয়েছেন তাদের ভ্যাকান্সি গুলোকেও আমরা অ্যাড করে দেখানো হয়েছে। তো এই ছিল ভ্যাকান্সি। এবার আমরা সামারিতে আরেকবার দেখে নিই যে সিলেবাসের ব্যাপারে কি আছে। সিলেবাস চেঞ্জ হবে কি হবে না এরকম ব্যাপারে কোনো কিচ্ছু লেখা নেই, অর্থাৎ ধরে নিন সিলেবাস চেঞ্জ হচ্ছে না, সিলেবাসটা আগের সিলেবাসেই থাকছে, যেটা আর কিছুদিনের মধ্যে হয়তো ওয়েবসাইটে আমরা পেয়ে যাব। নেগেটিভ মার্কিং থাকছে না, এটা আমরা বলে দিলাম। অ্যাপিয়ারিং ক্যান্ডিডেট বসতে পারছে না। একজন দুটোতেই বসতে পারবে, হ্যাঁ দুটোতেই বসতে পারবে, ঠিক আছে। কেন? কারণ হচ্ছে এখানে দুটোতে বসতে পারবে কিনা এমন কিছু লেখা নেই। তাহলে আমরা আগের পূর্বের নিয়ম পরিবর্তন হয়নি, তাহলে পূর্বের নিয়মে চলে যাব আমরা। 2016 নিয়মে একজন ক্যান্ডিডেট দুটোতেই বসতে পেয়েছিল, তাই এবারও দুটোতে কিন্তু বসতে পারবে। পিটি হবে কিনা, পিটির ব্যাপারে কোনো কিছু কথা বলা নেই, শুধুমাত্র একটা নোটিফিকেশন কিছু বছর আগে পিটির কথা বলা ছিল। আচ্ছা, এখানে সাবজেক্টের নম্বরই শুধুমাত্র বিবেচ্য হবে, সব মিলিয়ে পাস অনার্স সব মিলিয়ে নম্বর কিন্তু বিবেচ্য হবে না, ঠিক আছে। এই ছিল আজকের সামারি। তো এরপরেও যদি কোনো রকম আপনাদের কোয়েরি থেকে থাকে, কোশ্চেন থেকে থাকে, অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন, আমরা যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং আমাদের এই চ্যানেলে যারা নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটিকে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। এবং আমাদের এই চ্যানেলে জিওগ্রাফি রিলেটেড ভিডিও আপলোড করা হবে, তাই চ্যানেলের দেওয়া ডেসক্রিপশন লিঙ্কে আপনারা অবশ্যই টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন। সেখান থেকে কিন্তু আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারেন, ঠিক আছে। তো এই ছিল আমাদের ভিডিও। তো এই আপনারা ভালো থাকবেন, ভালোভাবে পড়াশোনা করুন, সফল হন, এটাই আমরা চাই। ধন্যবাদ।